সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআরের হয়রানির শিকার খোদ নেতা লম্বা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেন। সি সেকশনের ব্যথা নিয়ে এসআইআর এর লাইনে ব্যথার ওষুধ খেয়ে জমা করছেন নথিপত্র। এসআইআর আবহের মধ্যেই জাতীয় ভোটার দিবস পালিত হলো শহর জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। এবার এসআইআর এর হয়রানির শিকার হলেন খোদ নেতা। লম্বা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেন নেতা। এসআইআর এর হয়রানি যেন পিছু ছাড়ছে না নাজেহাল দেশের আমজনতা, বাদ নেই নেতাকর্মীরাও। বিগত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত বামফ্রন্ট প্রার্থী যুব নেতা দেবরাজ বর্মনকে দেখা গেল এসআইআর এর লাইনে। জলপাইগুড়ি বিধানসভার দূর দূরান্ত থেকে আসা মানুষের সাথে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেন তিনি। লজিক্যাল ডিস্ক্রিমিনেন্সির কারণে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য শুনানিতে ডাকা হয়েছে তাকে। জানা গেছে, বাবার নামের সাথে তার জমা দেওয়া নথিপত্রের অমিলের কারণে শুনানিতে ডাকা হয়েছে তাকে। তবে নির্বাচন কমিশনের কাছ থেকে কী ধরনের অমিল সে ব্যাখ্যা করা হয়নি দেবরাজ বর্মনের কাছে। সিপিআইএম এর পক্ষ থেকে জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা এবং শুনানিতে ডাক পাওয়া দেবরাজ বর্মন অভিযোগ করেন, শুধু দেবরাজকে নয়, প্রতিদিন অসংখ্য মানুষকে অযৌক্তিক কারণে শুনানিতে ডাকা হচ্ছে। সীমান্তবর্তী সদর ব্লকের এলাকা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে বিডিও দপ্তরে এসে খেটে খাওয়া মানুষ সারা দিনের মজুরি বাদ দিয়ে পড়ে থাকছেন বিডিও দপ্তরে। সিপিআইএম এর নেতৃবৃন্দের অভিযোগ, গত লোকসভায় এই নির্বাচন কমিশনে দেবরাজ বর্মনের প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিল, তখন কোনো ভুল ধরা পড়েনি। অথচ ভোটার হিসেবে তিনি যখন নথিপত্র জমা দিচ্ছেন তখন তার নামে নোটিশ এসেছে। এটা অদ্ভুত ব্যাপার। শেষ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী ছিলেন, সিপিআইএম পার্টির লোকসভার যিনি প্রার্থী ছিলেন, বামফ্রন্টের প্রার্থী ছিলেন, সেই দেবরাজ বর্মনকে আজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে ডাকতেই পারেন, নির্বাচন কমিশন তার নিয়ম নীতি অনুযায়ী হিয়ারিংয়ে ডাকার প্রক্রিয়াটা তারা ডাকতেই পারেন। কিন্তু আমরা যেটা মনে করি, যেভাবে এই হিয়ারিং প্রক্রিয়াটা হচ্ছে, এখন অবধি প্রায় 1,46,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমরা যা শুনতে পাচ্ছি, 1,46,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা মানে হচ্ছে যে ওই কাগজটারই দাম হচ্ছে 1,46,00,000 টাকা, তার সাথে আনুষঙ্গিক খরচ, একটা ব্যাপক পরিমাণ টাকা, বিপুল পরিমাণ টাকা নির্বাচন কমিশন খরচ করছেন এই কাজগুলোর করার জন্য। আমরা বহু আগে থেকেই বলেছিলাম যে এসআইআর করা মানে হচ্ছে যে ডেথ ভোটারদের বাদ দেন, শিফটিং ভোটারদের বাদ দেন, ডবল এন্ট্রি যে ভোটারগুলো আছে, 2-3টে জায়গায় নাম আছে, তাদেরকে বাদ দেন। এইভাবে গণরেটে মানুষকে সামান্য ভুল বিএলওদের দিয়ে করান। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে বাড়ির কাছাকাছি, আজকে সাতপুরাতে যার বাড়ি, মানিকগঞ্জে যার বাড়ি, তাকে সদর বিডিও অফিসে আসতে হচ্ছে হিয়ারিং করার জন্য। বা ধরেন বেলাকোবার একদম প্রান্তে যার বাড়ি, তাকে আসতে হচ্ছে যে এখানে কয়েক কিলোমিটার পার করে এখানে আসতে হচ্ছে হিয়ারিংয়ের জন্য। গরিব মানুষ একদিন দুদিন এখানে হিয়ারিংয়ের জন্য যদি উপস্থিত হন, তার সেই দিনের হাজিরাটা নষ্ট হচ্ছে, মজুরিটা নষ্ট হচ্ছে। আমরা বলেছিলাম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জায়গাগুলোতে হিয়ারিংটা করেন, কাছাকাছি মানুষ যাবেন, হিয়ারিং করবেন, চলে আসবেন। এবং কি কারণে হিয়ারিং সেটা পরিষ্কারভাবে জানাতে হবে মানুষকে। ছোট কারণ, অকারণ, সেগুলো দেখে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটার বিরুদ্ধেই আমাদের বক্তব্য, যে হিয়ারিং করার প্রয়োজন থাকলে যাদের ডকুমেন্টসের বড় সমস্যা আছে সেগুলো নিশ্চয়ই করবেন, কিন্তু সামান্য কারণ দেখিয়ে মানুষকে অযথা হয়রানিটা বন্ধ করতে হবে। আমরা এই কারণেই আমরা আজকে এসেছি। দেবরাজকে ডেকেছে, দেবরাজ গেছে, তার কাগজপত্র দিয়েছে, দেবে, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে এই যে হ্যারাসমেন্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং ইন্টেরিয়ার এলাকাগুলোতে হিয়ারিং করতে হবে, এবং হিয়ারিং করেই হচ্ছে যে করতে হবে, কি নাম বলে হচ্ছে যে মানুষকে হচ্ছে যে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় জেনুইন একজনও ভোটারের যাতে নাম বাদ না যায়, সেই প্রক্রিয়াটা নিশ্চিত করতে হবে। দেবরাজ নিজেও জানেন না কী কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছে। তবে কাগজপত্র খতিয়ে দেখে অনুমান করা হচ্ছে, সম্ভবত ভোটার লিস্টে দেবরাজ বর্মনের পিতার নামে কোনো ভুল রয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সাধারণ মানুষ একই পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন, কোনোদিন তাদের সমস্যা হয়নি।
এখানে আপনারা জানেন এই যে এসআইআর এর শুনানি, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমি একজন। এসআইআর শুনানিতে ডাক এসছে আর কি। কেন ডাক আসলো, কি মনে হচ্ছে, কি ভুল আছে? ইয়েতে কাগজে তো লেখা আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে বাবার নামের সাথে নাকি নামের কোনো মিসম্যাচ এখনকার ডকুমেন্টসে। বুঝতে পারছি না মানে ব্যাপারটা কি। সব জায়গায় তো একই বাবার নাম দীনেশ চন্দ্র বর্মন একই আছে, তবুও যে কেন ডাকছে। এবং বেশিরভাগ মানুষ আপনি এখানে ইয়ে করে নিন, সবারই ওই একই অবস্থা। সামান্য কিছু দু একটা হেরফেরের জন্য ঘন্টার পর ঘন্টাই হয়তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কি বলবেন এই এসআইআর নিয়ে? আপনি তো এর আগে ক্যান্ডিডেটও ছিলেন সিপিআইএম থেকে, কি বলবেন? দেখুন, এসআইআর আমরা সিপিআইএম থেকে, বামপন্থী দলগুলো থেকে প্রথম থেকে বলছিলাম যে মৃত ভোটারদের বাদ দিতে হবে তালিকা থেকে, এবং তার সঙ্গে যাদের নাম দু জায়গায় আছে, দু জায়গায় তালিকায় আছে, তাদের এক জায়গা থেকে বাদ দিতে হবে, আর নতুন যারা তাদের ওঠাতে হবে। এই ছিল এসআইআর এর আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে যেটা দাবি সেটা। আর তার সঙ্গে এই যে আমরা শুরু থেকেই আমরা একটা আশঙ্কা করছিলাম যে সাধারণ মানুষের এরকম একটা হয়রানির শিকার সাধারণ মানুষ হবেন। হ্যাঁ, এবার ওনাদের আমরা দেখেছি এসআইআর শুরু থেকে যে প্রত্যেক দিন নির্বাচন কমিশন নিজেদের হোমওয়ার্ক ঠিকঠাক ছিল না, তাদের প্রত্যেক দিন তাদের নতুন নতুন করে নিয়ম পরিবর্তন হচ্ছে। এই কাগজ দেখা যাবে, এই কাগজ চলবে, ওই কাগজ চলবে না, এর নাম দেওয়া যাবে, ওর নাম দেওয়া যাবে না। হ্যাঁ, এক এক দিন এক একটা নিয়ম। এবং রিসেন্টলিও আপনারা দেখলেন প্রথমে অ্যাডমিট কার্ড বাদ দেওয়া হলো, তারপর আবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবার ঢোকাতে হলো। সুতরাং আমরা বলছি নির্বাচন কমিশন প্রথমত নিজের কোনো হোমওয়ার্ক নেই, দ্বিতীয়ত তারা কেন্দ্রের যে শাসক দল আছে বিজেপি সরকার, তাদের সেই বিজেপির অঙ্গুলি হেলনে এই নির্বাচন কমিশন কাজ করছে। এবং তার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষ, যাদেরকে ঘন্টার পর ঘন্টা, আমি এখানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আপনি ভাবুন একটা যারা প্রত্যেক দিন নিজের মজুরি করে খান, দিনে 500-600 টাকা ইনকাম করেন, হ্যাঁ, কাজে না গেলে সেই ইনকামটা হবে না। এই যে তার 500 টাকা বা 600 টাকা বা 700 টাকা যেটা লস হচ্ছে পার ডে, সেই মানুষটা সেই টাকাটাকে তাকে পাইয়ে দেবে। তার যে একটা কর্মদিবস যে নষ্ট হচ্ছে, সেই কর্মদিবসের মূল্যটা কি সরকার দেবে, নির্বাচন কমিশন দেবে? এই জন্য আমাদের যে মত, যে নির্বাচন কমিশনকে অবিলম্বে নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা উচিত। এই যে সামান্য ভুলভ্রান্তির জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটার অবিলম্বে বিহিত চাই। এবং তার সাথে এই যে দূর দূরান্ত থেকে মানুষকে নিয়ে আসা হচ্ছে, আপনি এখানে দেখুন, এখানে ওইদিকে মণ্ডলঘাট থেকে শুরু করে এখানকার ওয়ার্ডগুলোর আছে, এই পাশে ট্রেনিং সেন্টারে, রাজগঞ্জ জিপিরও কটা আছে, জায়গা আছে, সেখান থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে মানুষকে ডেকে আনা হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। এবং আমরা দাবি করছি যে বাড়ির পাশে বুথে বুথে দরকার হলে বাড়ির যে যারা অসুস্থ বৃদ্ধ মানুষ, তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করা, এবং সাধারণ মানুষকে যাতে এই হয়রানির শিকারটা না হতে হয় সেটার ব্যবস্থা করা। এবং ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এসআইআর নিয়ে অভিযোগের শেষ নেই। সমস্যা যেমনই হোক, শুনানিতে হাজির থাকতেই হবে। খবরের কাগজে চোখ রাখলে নিত্য কোনো না কোনো ঘটনা চোখে পড়ে। তেমনই এক ঘটনার সামনে এলো। ব্যথার ওষুধ খেয়ে শুনানির লাইনে 25 দিনের মা। বাবার সঙ্গে নয়, ঠাকুমার সঙ্গে বয়সের গণ্ডগোলের জেরে শুনানির ডাক পেয়েছেন কোনপাকড়ির সরকার পাড়ার পূজা রায়। রবিবার 7 সকালে কোলে সদ্যজাতকে নিয়ে লাইনে দাঁড়ান তিনি। সিজারের ব্যথার ওষুধ খেয়ে আসতে হয়েছে তাকে। এসআইআরের শুনানি নিয়ে হয়রানির অভিযোগ করেন পূজার স্বামী তাপস রায়ও। পূজার মা টুম্পা রায় বলেন, মেয়ের সিজারের ব্যথা নিয়েই শুনানিতে হাজির হতে হয়েছে। সদ্য বাচ্চা হয়েছে মেয়ের, সেলাই কাটা হলেও পেটে ব্যথা রয়েছে। নিতান্তই বাধ্য হয়ে ওষুধ খেয়ে শুনানিতে হাজির হয়েছেন তারা। কে এসছে আপনার? আমার সাথে আমার বউ এসেছে। কি মানে কি অবস্থা এসছে, মানে কি শরীরের কন্ডিশন কি? শরীরের কন্ডিশন তো বাচ্চা হয়েছে 1 মাসের কাছাকাছি, তো এখানে ডাক পড়েছে এসআর হিয়ারিংয়ের জন্য, তার জন্য আমরা এসেছি। একটা হিয়ারিং, একটা ফালতু আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, একটা সব কিছু ডকুমেন্ট ঠিকই আছে। সিজারে তো হয়েছে? হ্যাঁ, সিজারে হয়েছে। কতদিন হলো সিজার হওয়া? সিজন প্রায় 25 দিন। 25 দিনের মাথায় ডাক চলে আসলো? হ্যাঁ, ডাক চলে আসছে। কবে ডাক এসেছে? ডাক এসেছে প্রায় 1 সপ্তাহ আগে। এই অবস্থায় আসতে হলো? এই অবস্থা আসতে হয়েছে আমাদেরকে। কতটা সমস্যার সম্মুখীন হতে হলো? সমস্যা তো বহুত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি এসেছি প্রায় শিলিগুড়ি থেকে, বউ এখানে থাকে, ভোটার কার্ড ট্রান্সফার হয়নি, মাত্র সময়মাত্র বিয়ে হইলো। বউ তো অসুস্থ? হ্যাঁ, বউ তো অসুস্থ, তাও ডাক পড়েছে, কিছু করার ছিল না। সিজারের কি অবস্থা? সেলাই কি কেটেছে? না, সেলাই কেটেছে প্রায় 15 দিন হলো, 15 দিন হয়েছে। এই অবস্থাতেও কোলে বাচ্চা নিয়ে আসতে হলো? হ্যাঁ, কোলে বাচ্চা নিয়ে আসতে হয়েছে আমাকে।
কি বলবেন এই জিনিসটাকে কিভাবে এটা তো পুরো পাবলিককে পুরো হ্যারাসমেন্ট করা হয়েছে, বিশেষ করে যাদের পুরো সমস্যা, বিশেষ করে পেশেন্ট যারা আছে। আমি তো পুরো সমস্যা পড়ে এসেছি। আপনার স্ত্রী কতটা এই সমস্যার সম্মুখীন হলো, এই যে সিজার নিয়ে আসতে হলো? সিজন নিয়ে তো স্ত্রী পুরো সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ পেটে এখন ব্যথা করে। এসেছি বলতেছে পুরো ব্যথা করতেছে, তাও ট্যাবলেট দিলাম, ঠিক খাই একটু লাইনে দাঁড়ায় আছে। লাইনে ঠিকঠাক দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল, ব্যথা ওষুধ খাওয়ার পরে ঠিকঠাক দাঁড়িয়েছিল। এই এসআইআর এ হিয়ারিংয়ে আসতে হলো কাকে নিয়ে? আমার মেয়েকে নিয়ে। হিয়ারিংয়ে? হ্যাঁ। ডাক পড়েছিল? হ্যাঁ, ডাক পড়েছিল। আচ্ছা, কি ভুল এসেছিল? ও ঠাকমার সঙ্গে ওর বয়সের গন্ডগোল। বয়সের গন্ডগোল। কি অবস্থা মেয়ের শরীরের কন্ডিশন? মেয়ের তো সিজারে বাচ্চা হয়েছে 25 দিন হলো, এখনও ব্যথা আছে, ওষুধ খাওয়াই নিয়ে এসেছি। এই ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হলো? এখন হ্যাঁ, ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে। কি অবস্থা? হ্যাঁ, সেলাই কাটা হয়েছে। তাও তো লাইনে দাঁড়িয়ে থাকতে একটা হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে, ও তো ব্যথা আছে এখনো। কি বলবেন এই কন্ডিশন নিয়েও আসতে হলো? কবে ডাক পড়েছিল হিয়ারিংয়ে? আমাদের হিয়ারিংয়ের ডাক তো আগেই পড়েছিল, তো আজকে আমরা আসছি। হ্যাঁ, কি বলবেন এই অবস্থাতেও ছুটে আসতে হলো সেই অনেক দূর থেকে? কি করব, উপায় নেই, আসতেই হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এসআইআর আবহের মধ্যেই জাতীয় ভোটার দিবস পালিত হলো জলপাইগুড়িতে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। ভারতের ভবিষ্যৎ আপনার হাতে, আপনার ভোটই আপনার মতামত। দেশে পরিবর্তন আনতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। ঠিক এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই দিনটি উল্লেখযোগ্যভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একাধিক থিম লক্ষ্য করা যায়। জলপাইগুড়িতে দেখা গেল তেমনই এক প্রতিচ্ছবি। রবিবার সকালবেলায় ভোটার দিবস উপলক্ষে সুসজ্জিত ট্যাবলো বের করে জলপাইগুড়ি জেলা প্রশাসন গোটা জেলায় তা সফর করে। একই সঙ্গে মাদক বিরুদ্ধে বার্তা দিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতায় অংশ নেন 700 জন প্রতিযোগী। 29 মিনিট 25 সেকেন্ডে দৌড়ে প্রথম স্থান অধিকার করেন দিল্লির যুবক অভিষেক চৌধুরী। আজকে 25 জানুয়ারি আমাদের ন্যাশনাল ভোটার্স ডে আছে। এখানে যত নতুন ভোটার্স আছে 18 বছর থেকে 19 বছরের মধ্যে যারা আছেন তাদেরকে অ্যাওয়্যার করার জন্য, তাদেরকে আমাদের তালিকা মতান্তর করার জন্য আমাদের আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে সেভ লাইফ আর সে নো টু ড্রাগস, যেটাকে আমাদের ইউথকে সাজেস্ট থেকে বেশি মানে একটু ওদের এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য এইসব ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার আছে। ওটা মাথায় রেখে আমরা আজকে এখানে ম্যারাথন স্টার্ট করেছি। একটু আগে আপনারা দেখেছেন ট্যাবলো এখান থেকে উদ্বোধন হলো। তো কালকে ছিল, আপনারা সবাই জানেন, হ্যাপি স্ট্রিটও ছিল, সব কিছু ছিল। এইসব একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রামে একটা পার্ট ছিল। এই বছর 700 হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করব কি আগামী বছর এর থেকে আরও বেশি পার্টিসিপেশন হবে। এবং এট দ্য সেম টাইম আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এখানকার যুব ছেলে মেয়েদের জন্য আরেকটা মেসেজ দিতে চাইছি। আমরা এলাকাতে মাদকের বিরুদ্ধে সবসময় অ্যাকশন নিতে থাকি, কিন্তু যেমন সবসময় থাকে মার্কেটে যদি কেনার লোক না থাকে তাহলে বিক্রি করার লোকও কমে যাবে। আমরা বিক্রি করার লোকের বিরুদ্ধে আমরা পড়ে আছি, যত সম্ভব চেষ্টা করছি। আমরা সবাই মিলিয়ে যদি কেনার লোককেও যে একটু কমিয়ে দিই, সেটা কিন্তু আপনাদের এবং আমাদের মধ্যে দিয়ে সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটা সচেতনতা আমরা দেওয়ার চেষ্টা করছি, সে নো টু ড্রাগস। এবং খেলাধুলার মাধ্যমে হোক বা পড়াশোনার মাধ্যমে হোক বা গান বাজনার মাধ্যমে হোক, মাদক থেকে দূর থাকুন, নিজেকে বাঁচিয়ে রাখুন এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন। যদি পরিবার বাঁচিয়ে থাকে তাহলে দেশটাও বেঁচে যাবে। স্যার কোথা থেকে অংশগ্রহণ করেছে? অংশগ্রহণটা মানে দিল্লি, মানে প্রায় দেশের সব জায়গা থেকে অংশগ্রহণ করেছে, কিন্তু আমাদের জেলা থেকে যে পার্টিসিপেশন ছিল সব থেকে বেশি। এটাই আমরা আশাও করেছিলাম, এটা চাইছিলাম। এই পার্টিসিপেশন এবং দেশের বাইরে থেকে যারা এসেছিল, আমাদের রাজ্যের বাইরে থেকে, তাদের মধ্যে দিয়ে পার্টিসিপেশন যখন হবে, এদেরও প্রতিভাটা বাড়বে এবং আমরাও কোন জায়গাতে দাঁড়িয়ে আছি ভালো করে দেখতে পারবো। পিনাকি শিলের রিপোর্ট। পথশ্রী প্রকল্পের মাধ্যমে 2টি রাস্তার শিলান্যাস, যার ব্যয় হবে প্রায় 75 লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পের মাধ্যমে দেবী বাগচি গলি এবং সোনালী গার্লস বিদ্যালয়ের গলির রাস্তার কাজের শিলান্যাস হলো। রবিবার এই কর্মসূচির সূচনা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে রাস্তা দুটির কাজের শিলান্যাস হলো। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন এবং পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত হন এই অনুষ্ঠানে।
প্রদীপ জ্বালিয়ে কাজের শিলান্যাস হয়, পাশাপাশি উপস্থিত অতিথিদের সংবর্ধিতও করা হয়। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, এই দুটি কাজের শিলান্যাস করা ছাড়াও জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের কাজের অগ্রগতি অনেকটাই এগিয়েছে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভা যে আবেদন জানিয়েছিল সেখানে 14,33,00,000 টাকা স্যাংশন করেছেন। 21 কিলোমিটার রাস্তা হচ্ছে। ইতিমধ্যে 11 নম্বর ওয়ার্ড, আপনার 2 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ডে পথশ্রীর উদ্বোধন হয়ে গেছে। আজকে 12 নম্বর ওয়ার্ডে দুটো বড় বড় রাস্তা, পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। মানে মনে হয় আপনি টাইলসের উপরে হাঁটছেন। একটা হচ্ছে আমাদের প্রাক্তন কাউন্সিলর দেবী বাগচির গলিতে, যেখানে আমরা 43,95,000 টাকা খরচা করে পুরো রাস্তাটা সংস্কার মানে নির্মাণ করব। ওটা সংস্কারের জায়গা না, এমন ভেঙে চুরে অবস্থা। আর সোনালী গার্লসের আরেকটা গলি, যেটা আমরা 36 লক্ষ টাকার উপর খরচা করে সেটা পেভার ব্লকের রাস্তা করব। আমরা সারা শহরে এই 21 কিলোমিটার রাস্তা তৈরি করব। এছাড়া আমাদের সমাধানে 103টা বুথে আমরা 10,18,00,000 টাকা কাজ করে ছোট ছোট রাস্তাঘাট, আলো, জলের কাজ করছি। এবং তাছাড়া তো জানেন, আমরুতি জল প্রকল্পে মানুষ 15ই ফেব্রুয়ারি থেকে জল পাবে। জলপাইগুড়ি পৌরসভার উন্নয়নে আমি 14ই নভেম্বর 2025 যে চেয়ারম্যানের শপথ নিয়েছি, আপনাকে আমি বলে যাচ্ছি আজকে বিধানসভা নির্বাচনের আগে 39 কোটি টাকার কাজ সম্পন্ন করে তারপরেই মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাব। অমিত বণিকের রিপোর্ট। নির্বাচন কমিশনের অপদার্থতায় বিপন্ন ভোটাধিকার, বিপন্ন গণতন্ত্র, বিপন্ন সংবিধান, এমনই অভিযোগ তুলে গণতন্ত্র রক্ষায় জাতীয় ভোটার দিবসে প্রতিবাদ সভার আয়োজন করল জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। শান্তিপাড়া মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় অংশগ্রহণ করে জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক অসীম তরফদার, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সভাপতি নব্যেন্দু মৌলিক, যুবনেতা গণেশ ঘোষ প্রমুখ। এই সভায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তীব্র ধিক্কার জানানো হয় জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন, আজকে জাতীয় ভোটার দিবস। এই ভারতবর্ষে বর্তমানে নির্বাচন কমিশনের বদান্যতায় এই ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, এটাই একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের নামে নাগরিক হয়রানি যেটা হচ্ছে, তাতে গণতন্ত্র যেমন বিপন্ন হচ্ছে, ভোটাধিকারও বিপন্ন হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশ গড়েই ওঠে তার সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে। এখানে আমরা কেউ চাই না যে অবৈধ ভোটাররা ভোটার লিস্টে থাকুক, কিন্তু বৈধ ভোটারদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, লাইনে দাঁড় করানো হচ্ছে এবং অযথা ন্যাচারাল ডিসক্রিপেন্সির নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিভিন্ন রকম সমস্যা তৈরি করা হচ্ছে, তা কিন্তু মানে এক কথায় নজিরবিহীন। এবং একদিকে বিজেপির দোসর নির্বাচন কমিশন, আর তার সাথে এই রাজ্যের সরকারের কর্মী, পুলিশ, তারা কি করছে, আরও বেশি করে নির্বাচন কমিশনের নামে মানে সমালোচনাটা যাতে আরও বেশি করে হয়, তার জন্য তাদের অফিসাররা আরও বেশি করে মানুষকে হয়রানি করছে। তার মানে বিজেপি, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং এই তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং প্রশাসন, তারা সবাই মিলে জনগণকে হয়রানি করছেন এবং দিনের শেষে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা এই প্রতিবাদ সভায় নেমেছি এবং এটা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলতেই থাকবে। আমরা মানুষের কাছে আমাদের কথা তুলে ধরবো যে কংগ্রেস এই ভারতবর্ষকে 70 বছর শাসন করেছে। কংগ্রেসের আমলে মানুষকে এইভাবে একটা অস্থিরতার মধ্যে কখনোই পড়তে হয়নি এবং পড়তে হবেও না, কারণ আমরা মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ, চেতনা এবং গণতান্ত্রিক। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে।
ফিরে এলাম বিরতির পর। রবিবাসরীয় ছুটিতেও বিক্ষোভ মিছিলে সরগরম শহর। এসআইআর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি অঞ্চলে। শনিবার সদর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নগর বেরুবাড়ি হাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষ যেভাবে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে এই কর্মসূচি। এদিন বিপুল সংখ্যক মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, সহসভাপতি শ্যামল রায়, অঞ্চল যুব সভাপতি আইনুল হক, নৃপেন রায় সহ মহিলা নেতৃত্ব ও অন্যান্য দলীয় নেতৃত্বরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শাড়ি কেনার নাম করে শাড়ি চুরি করে পালালো 2 যুবক। হাতে নাতে ধরা পড়ল একজন, অন্যজন পলাতক। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন মারোয়ারিপট্টি এলাকায়। শনিবার রাত্রিবেলায় মারোয়ারিপট্টি এলাকায় 2 জন যুবক বিয়ের শাড়ি কিনতে আসেন। জানা যায় 3টি শাড়ি দেখে সেগুলি লুকিয়ে নেয় সুযোগ বুঝে। এরপর শাড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও অন্যজন পালাতে পারেনি। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ধৃত ব্যক্তিকে তুলে নিয়ে যায়। তবে পলাতক ব্যক্তির খবর মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। 4-5 দিন আগে আসছিল, এটিএম নিয়ে আসলো, শাড়িটা দেখলো, ঠিক আছে, বলা পয়সা আনতেছি, পয়সাটা দিচ্ছি, হ্যাঁ, তারপরে দেখে চলে গেল, ঠিক আছে। আজকে দুপুরবেলা আসলো, শাড়িটা দেখলো, জ্যাকেট পরেছিল 2 জন, ঠিক আছে। কয়জন আসছিল? 2টা ছেলে আসছিল। 2টা ছেলে দেখার পরে এরকম বললো, আমাকে শাড়ি দেখি, ঠিক আছে, বিয়ার কাস্টমার আসতেছে তো আমি আপনাকে শাড়ি নিব, আমি দেখে যাচ্ছি, ঠিক আছে। তো সামনে বউটা যে আছে সামনে দোকানে জল চাইলো, জলটা খাইলো। জল খাওয়ার পরে আমি ওদিকে বসেছিলাম। আচ্ছা, একজন পালাই গেল, এইখান থেকে শাড়িটা ঢুকাই যায়। শাড়িটা নিয়ে 3টা শাড়ি, একটা বোটল গ্রিন। দাম কত হবে 3টার? 3টার দাম হবে মোটামুটি একটা 1700 কত, আর একটা 1100 কত, আর একটা 900 কত টাকা। ধরলেন? তারপর ধরলেন? হ্যাঁ, ধরেছেন শাড়িটা? শাড়ি না, চোরকে ধরছেন? হ্যাঁ, চোরকে ধরছে। অমিত বণিকের রিপোর্ট। শীতের মরশুম মানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। শীত শুরুর আগে থেকেই নানা রকমের প্ল্যান প্রোগ্রাম করা শুরু হয়ে যায়। কেউ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, আবার কেউ বিদেশে পাড়ি জমান। তবে হাতে সময় কম থাকলে শহরের আশেপাশে বনভোজনে যাওয়ার পরিকল্পনা হয়। শীত এলেই পিকনিক বা বনভোজনের ধুম পড়ে। বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতেই বনভোজনে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। বন্ধু কিংবা পরিবারের সবাইকে নিয়ে রওনা করেন বনভোজনের উদ্দেশ্যে। তবে এখন যে বনভোজনের দৃষ্টিটি সামনে আসবে তা কোনো সাধারণ মানুষকে নিয়ে নয়, তবে এই রীতি বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। বনভোজনের সাথে আরাধ্য দেবতা। রবিবাসরীয় সকালে বাড়ির গোপালকে সঙ্গে নিয়ে চড়ুই ভাতিতে মেতে উঠলেন ভক্তরা। তিস্তা পাড়ে 11টি গোপাল নিয়ে নিরামিষ পিকনিকে মেতে উঠলেন জনা 30 ভক্ত। মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া, মিষ্টি কুমড়োর পকোড়া, টমেটোর চাটনি, মিষ্টি, দই সহ একাধিক পদ। তিস্তা চরে ত্রিপল চাদর পেতে তার উপরে গোপাল রেখে ভোগ নিবেদন করেন ভক্তরা। পরে নিজেরাও প্রসাদ গ্রহণ করেন। কিসের জন্য, কি পিকনিক হচ্ছে এখানে? আমাদের গোপালের পিকনিক হচ্ছে, সবাই মিলে আসছি আমরা, যাদের যাদের বাড়িতে গোপাল আছে। কত গোপাল এসছে? 11টা গোপাল এসেছে। কি কি হচ্ছে সারাদিন? খিচুড়ি, লাবড়া, টমেটোর চাটনি, মিষ্টি, মিষ্টি কুমড়ার পকোড়া, এগুলোই আছে। কতজন এসছেন আপনারা? আমরা কত 25-30 জন, বাচ্চা বড় মিলে। আর ভোগে বিশেষ কি কি রয়েছে? বিশেষ এই খিচুড়ি, লাবড়া, মিষ্টি, টমেটোর চাটনি, বেগুনি। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব 2026-এর অংশ হিসাবে রবিবার আয়োজিত হয়ে গেল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জাগ্রত সংঘ ক্লাবের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন মাঠ জুড়ে কচি কাঁচা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা উত্তোলন, মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। 3 বছর বয়সী শিশু থেকে শুরু করে সর্বসাধারণের জন্য একাধিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ওয়ার্ডে প্রায় 250 জন প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। চকলেট দৌড়, বিস্কুট দৌড়, ব্যালেন্স দৌড়, অঙ্ক কষা, মেমোরি টেস্ট, হাড়ি ভাঙা, পিলো পাসিং, কিক দ্য বল সহ নানা মজাদার আর প্রতিযোগিতামূলক খেলার অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর, এছাড়াও রঘুনাথ মজুমদার, শুভাশিস সরকার, নির্মাল্য সরকার, অভিজিৎ পঞ্চানন, বাসুদেব মজুমদার, রেবা পাল প্রমুখ বিশিষ্টরা। জেলা ক্রীড়া সংস্থার রেফারিরা প্রতিযোগিতা পরিচালনা করেন। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ওয়ার্ডবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 23 নম্বর পৌর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আজকে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি সকলে মিলে। আর এখানে একদম 3 বছরের নিচে শিশুদের থেকে এখানে একদম 60 বছরের ঊর্ধ্বে মানুষদের পর্যন্ত তারা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলো আছে এবং আমরা যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এর জন্য আমরা শুধু স্পোর্টস দিয়েই আমরা সূচনা করেছি, কিন্তু আমরা মূল অনুষ্ঠান যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতা সেটা আমরা পরবর্তীতে করব। সেখানে আমরা অতিথিদের আমন্ত্রণ জানাবো এবং উদ্বোধকও থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পঁয়তাল্লিশ বিঘা জমির আলুতে ঘাস মারা দিয়ে আলুর ক্ষেত নষ্ট, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। জলপাইগুড়ি জেলা সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের বেলতলা এলাকায় প্রায় 45 বিঘা জমিতে আলু চাষ করা হয়, কিন্তু শনিবার রাত্রিবেলায় কে বা কারা সেই আলু লাগানো জমিতে বিষ প্রয়োগ করে সেই গাছগুলিকে মেরে ফেলে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন সেখানে ভিড় জমান। 4 জন মিলে অন্যের জমিতে 2 লক্ষ টাকা দিয়ে জমি নিয়ে আলু লাগান বলে খবর। প্রায় কয়েক লক্ষ টাকা খরচা করে আলু চাষ করতে তারা এক কথায় দেউলিয়া হয়ে পড়ছেন বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে এই বড়সড় অঘটন। আলু চাষিরা জানিয়েছেন, কে বা কারা এমন করলো কিছুই বোঝা যাচ্ছে না। একই সঙ্গে আলু চাষিরা প্রশাসনের দ্বারস্থ হওয়ারও কথা জানিয়েছেন। এই যে আমি বেলতলা ছোটবোদা এইখানে জমি আলু করছি 45 বিঘা জমি। আমরা দেখতে আসছি, আমার লিস্টের জমি 2 লাখ টাকা ভাড়া দেওয়া জমি। আমরা দেখতে আসছি দুপুরবেলা, দেখছি যে এই আলুতে গ্যামাক্সন মারছে। এখন এই আলুতে গ্যামাক্সন মারার ষড়যন্ত্র এই 2 গ্রামের লোক, এক ছোটবোদা, এক হচ্ছে বেলতলা। এদের খুব অসুবিধা হয়। তার দায়ী আছে জমিদাতা, যে জমিটা দিছে তার দায়ী ও। এখন ওদেরকে কালকে ফোন করছি, ওরা দুপুরবেলা আসবে, বসবে। তার ভিতর আমাদের ওই যে জেলা সভাপতি, ওকেও ফোন করা হয়েছে। এরা বসুক 2 গ্রামে। কত বিঘা জমি ছিল? জমি 45 বিঘা। আলু 45 বিঘাই লাগাইছে? 45 বিঘা লাগাইছি আমরা, 4টা শেয়ারে লাগাইছি। 4 জন শেয়ারে লাগাইছে? হ্যাঁ, 4 জন শেয়ারে লাগাইছি। আমরা ভাই হই তো। আচ্ছা আচ্ছা। তো আমার এই জমি ক্ষতি করছে এই 2 গ্রামের মানুষ। এটা তো বহুত অনেক বড় ক্ষতি এটা। হ্যাঁ, এটা এখন এরা 2 গ্রামে বসুক, হুম হুম, কে বা কারা করছে ওরা ঠিকই জানে। আচ্ছা, ওরা ঠিকই বাইর করতে পারবে। তা ওরা যদি বাইর করতে না পারে তাহলে আমাদের সন্দেহ আছে। আচ্ছা, কিন্তু আমরা যখন চাষ করি তখন আমাদেরকে টার্গেট করছে। আচ্ছা আচ্ছা। সেই টার্গেটে আমরা ওদেরকে ধরবো। তো থানায় কোনো কমপ্লেইন দিছিলেন? থানায় এখনো কমপ্লেইন করেনি, আগে জমিদাতা আসুক। আচ্ছা, সে কমপ্লেইন করবে, জমিদাতা করবে। আমরা জমিদাতার পক্ষে আছি। জমিদাতা কাকে জমি দিতে চাইছে, আগে কাকে দেয় নাই সেটা তো আমরা জানি না। আমাদের কাছে গেছে, আমরা ভাড়া জমি, আমরা আলু করতে আসছি। সে পাড়ার সাথে কি ওদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে সে ওরা বুঝে নিবে। এটা আমাদের ক্ষতিপূরণ লাগবে। আপনার নাম? দেখুন, এটা তো এগুলা তো আমাদেরই জমি, আমরা আলু করছি এখানে। তো রাত্রেবেলা কে বা কারা গ্যামাক্সন মারে দিছে আলু বাড়িতে। আমরা সকালবেলা স্প্রে করতে আসি, দেখতেছি আলু সব ঝেমেরে যাচ্ছে। কত বিঘা? 45 বিঘা আলু আছে। অনেকগুলো তো আলু। এখন অনেক আলু, সব আমাদের লিস্টে আলু। 2 লাখ টাকা এসে লিখিত দিয়ে আলু করেছি এখানে 45 বিঘা জমি। মানে অন্যের জমি? অন্যের জমি এগুলা। কে দিল বলে মনে হয়? এখন তো রাত্রে বেলা দিছে, আমরা তো
দেখি নেই, এখন সন্দেহ বসে তো কাউকে ধরাও যাবে না। থানায় কমপ্লেন করছেন? করি নেই, করবো আজকে। জমির মালিক বাড়িতে নেই, ও আসবে, ওকে নিয়ে যাবো। অপরদিকে পঞ্চায়েত সদস্যা রুম্পা বেগম জানান, যারা এ কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। আচ্ছা, একটা ঘটনা শোনা গেল প্রায় 45 বিঘা আলুতে আর কি বিষ প্রয়োগ করে মারা হয়েছিল আলু গাছগুলোকে। এটা নিয়ে কি বলবেন? বিষ প্রয়োগ করা হচ্ছে সেটা তো আমরা জানি না, বা আমাদের কাছে কোনো খবর আসেনি। আচ্ছা, আপনার কাছে আমি শুনলাম। তো যারা বা দিছে বা দেখা তো যায়নি কে দিছে, তো যারা দিছে তাদের শাস্তি পাওয়ার দরকার আছে, এটা ঠিক না। এরকম তো ওদের না করে আরো অন্যজনেরও করতে পারে। হ্যাঁ, এটা তো করতে পারে। একজনের যখন করছে তো অন্যজনেরও করতে পারে হয়তো। এটা কোন জায়গা? এটা আমাদের বেলতলা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর এর হয়রানির শিকার খোদ নেতা লম্বা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেন। সি সেকশনের ব্যথা নিয়ে এসআইআর এর লাইনে ব্যথার ওষুধ খেয়ে জমা করছেন নথিপত্র। এসআইআর আবহের মধ্যেই জাতীয় ভোটার দিবস পালিত হলো শহর জলপাইগুড়িতে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।